নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আগের ভিডিওটিতে খুব ভালো ভালো আপনারা কমেন্ট করেছেন। আপনারা এত ভালো কমেন্ট করেন না যে ফার্দার ভিডিও করার ইচ্ছাটা তো বেড়ে যায়। আর যারা পুরনো বন্ধুরা আমার শুরুর দিন থেকে রয়েছেন, তাদের কাউকে না দেখতে পেরে না মানে মনের মধ্যে হয় কি যে ইস, উনি কেন কমেন্ট করলেন না। হ্যাঁ, এরকম একটা ব্যাপার তৈরি হয়। আর যারা নতুন বন্ধুরা রয়েছেন, তারা যখন কমেন্ট করেন খুবই ভালো লাগে। মানে অন্তত পরিচিতিটা তৈরি হয়, সেটা ভেবেই আনন্দ লাগে। তা আজকে যে ঘটনাটা বলতে চলেছি, ঘটনাটা কিন্তু একটু বড় ঘটনা। আপনারা মন দিয়ে শুনবেন ঘটনাটা। আর ঘটনার একটি সামান্য অংশে বলতে পারেন আমি নিজে যুক্ত ছিলাম। পরবর্তী সময় এই ধরুন দিন 10 হলো, আমার সাথে একজনের আবার করে মানে যোগাযোগ স্থাপন হয়। যদিও মধ্যেখানে যোগাযোগটা একদম বিচ্ছিন্ন হয়ে গেছিলো ফোন নাম্বার চেঞ্জ করার কারণে। পরবর্তী সময় আবার যোগাযোগ স্থাপন হয়েছে এবং তিনি তখন আরও ভালো করে বিষয়টি আমাকে জানিয়েছেন। এবং আমি ভাবলাম যে এত অদ্ভুত ঘটনা, যে মানুষ জীবনে চলার পথে কত রকম টুকটাক টুকটাক ভুল আমরা করে ফেলি, পরে তার কিন্তু খেসারত দিতে হয়। যেমন আপনাদের একটু স্মরণ করিয়ে দিই, একটা সময় আমি বলেছিলাম বা আপনাদের ঘটনাটা জানিয়েছিলাম যে এই যে আমরা মেয়েরা চুল বিক্রি করি, এর থেকে কত বড় বিপদের সম্মুখীন হতে হয়েছিল। তেমনি আজকের ঘটনাটাও ভারী অদ্ভুত ঘটনা। খুব মন দিয়ে শুনুন তাহলে। দেখুন, আমি বলেছি আমি একটা মানে আমার ফিল্ড ছিল স্কুল কলেজ, আমি একটা কাজ করতাম, আমাকে যেতে হতো। তখন আমার কাজের একদম শুরুর সময়, মানে সে বহু বছর আগেকার কথা বলছি। তা একদিন কি হয়েছে, আমরা ফিরছি যখন মানে শিয়ালদা ঢুকছে ঢুকছে করছে, তখন আমার সাথে সেদিনকে ছিলেন চন্দ্রা বলে একটি মেয়ে। সে আমাকে দিদি দিদি বলে। তা সেই চন্দ্রা, ট্রেনে আমি আর চন্দ্রা রয়েছি, আর লেডিস কম্পার্টমেন্টে কয়েকজন গুটি কয়েক লোকজন রয়েছে। তো সেদিন না ওয়েদারটা ভীষণ খারাপ ছিল। তা এই যে চন্দ্রা, এ অনেকটা দূরে যাবে, সেই মনে করে নিন না রুবি হসপিটালের কাছে যাবে, আর ও ছাতা আনেনি। তা এবারে আমি তো কাছাকাছি যাব, শিয়ালদা নেবে, আমি তো ফুলবাগান টুক করে চলে যাব, কিন্তু ওর ছাতা আনেনি। এবার আমি ওকে বারবার করে বলছি তুই ছাতাটা বরং নিয়ে যা, হ্যাঁ আমি বোনের মতোই দেখতাম, তুই ছাতাটা নিয়ে যা। আর ও তো নেবে না। তা হঠাৎ করে যখন ট্রেনটা থামে, একটা অদ্ভুত জিনিস ওর চোখে পড়ে। দেখে বাঙ্কের ওপর একটা কার লেডিস টুকটুক একটা লাল ছাতা পড়ে রয়েছে। তো ও বলে দিদি প্রবলেম মনে হচ্ছে মিটে গেছে, সলভ হয়ে গেল। ওই দেখুন, কেউ তো ছাতার তো দাবিদার কেউ দেখছি না। আর ওই দিকে মানে আমরা দুজন মুখোমুখি বসে আছি, আর ওই দূরের দিকে একজন বয়স্কা ভদ্রমহিলা বসে আছে। তা তখন আমি বললাম যে তার মানে তুই কি করবি, ছাতাটা নিয়ে নিবি বলছিস? বলছে যে হ্যাঁ নিয়ে নেবো, কেউ যখন নেই আর এই বৃষ্টিতে কি ভিজবো, ছাতাটা নিয়ে নেবো। এবারে আমি ওকে বলছি ছাতাটা নিবি, কার না কার ছাতা। বলতে বলতে ও যখন ও উম, ও বলছে কোনো অসুবিধা হবে না বলে নিয়ে ও রোগা ছিপছিপে চেহারা, ওই সিটের ওপর চটিটা খুলে সিটের ওপর উঠে দাঁড়িয়ে ও ছাতাটা নিতে যাবে, মানে বাঁকে হাত দেবে, ঠিক সেই সময় রে রে করে ওই বৃদ্ধা ভদ্রমহিলা ছুটে আসলেন। এসে বললেন একদম মানে চোখ টোক পাকে একদম ছাতায় হাত দেবে না। তখন ও তো রেগে গেছে, ও বলছে কেন হাত দেবো না, ছাতাটা কি আপনার? তখন বলছে না আমার ছাতা নয়, কিন্তু তুমি হাত দিতে পারবে না, আমি তোমার হাত দিতে দেবো না। তখন ও বলছে যে কেন? বলছে এই ট্রেনেই তো যাতায়াত করছো, তোমরাও তো করো, আমিও যাই আসি, কখনো সময় সুযোগ করে তোমাদের ঘটনা তোমাদেরকে জানাবো, কিন্তু আজকে কিন্তু তুমি ছাতাটা নিও না। অগত্যা কি করবে, আমিও বললাম ছেড়ে দে, এত করে যখন বলছেন কিছু বুঝেছেন বলেই তো বলছেন। তো যাই হোক, ও তো সেদিনকে বেচারা আমার থেকেও ছাতা নিয়ে নেয়নি, ভিজে পুড়ে কোনো রকমে বাড়ি পৌঁছেছিল।
তা এই বললাম যে কয়েকদিন আগে আমার সাথে আবার করে ওর যোগাযোগ হয়েছে, আমার ফোন নাম্বার ও হারিয়ে ফেলেছিল, আর আর ওরও ফোনে কি হয়েছিল, ফোন মানে ফোন চেঞ্জ টেঞ্জ করেছে, আমিও করে পাইনি, কাজে ও পুরো যেন হারিয়ে গিয়েছিল। তারপরে তো যাই হোক আবার তো যোগাযোগ স্থাপন হয়েছে, কারণ সোশ্যাল মিডিয়া তো জানেন সবাইকে খুঁজে এনে দেয়, সেরকমই ব্যাপারটা। তা এখন ব্যাপার হচ্ছে কি, যে ও বলল, যখন শুনলো যে এরকম আমার চ্যানেল আছে, এই সেই, আমি বিভিন্ন ধরনের এরকম হরর স্টোরিগুলো বলে থাকি, তখন ও বলল, কেন সেই ভদ্রমহিলাকে তোমার মনে নেই? তখন আমি বললাম, কোন ভদ্রমহিলা? বলল যে সেই আমি তুমি ট্রেনে করে আসছি, আর এতদিন আগের কথা, আর সামান্য একটা ছাতাকে কেন্দ্র করে ব্যাপার, আমি শুরুর দিকে সত্যি আমার কিছু মনে ছিল না। তখন বলে, তুমি ভালো করে মনে করো, দেখো লাল রঙের একটা ছাতা ছিল, আমি নিতে গেছিলাম, একজন বয়স্কা ভদ্রমহিলা ছুটে এসেছিলেন। তো তখন আমার হালকা হালকা মনে পড়াতে ও তখন বলল যে পরবর্তী সময় আমাদের তো বিভিন্ন রুটে তখন কাজে যেতে হতো, ও যে রুটে কাজ করছিল তখন ওই ভদ্রমহিলার সাথে একদিন নাকি দেখা হয়ে গেছিল, এবং ভদ্রমহিলা ওকে কিন্তু চিনতে পারেনি, কিন্তু ওই এগিয়ে গিয়ে ভদ্রমহিলাকে, ট্রেন অনেকটা ফাঁকা ছিল, যে ইয়ে মাসিমা তুমি ভালো আছো? ও তো অবাক হয়ে তাকিয়েছে। তখন বলছে, তুমি আমায় চিনতে পারলে না? আরে কিছুদিন আগে তুমি আমায় ছাতাটা নিতে দিলে না বা ওই ট্রেনের বাঙ্ক থেকে। তখন বলেছে, ঠিক আছে তাহলে শোনো কি হয়েছিল। তা আমি তো এসব কিছু ব্যাপার জানি না, এই কয়েকদিন আগেই জানতে পেরেছি। তাহলে আসুন সেই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করি। এবারে যে ঘটনাটা বলছি, ঘুটিয়ারি শরীফ বলে একটা জায়গা আছে, আপনারা হয়তো অনেকেই নাম শুনে থাকবেন। এই ঘটনাটি বহু বছর আগের কথা বলছি, কারণ এই যে ভদ্রমহিলা যার সাথে আর কি ওই দেখা হয়েছিল চন্দ্রার, তো ও হচ্ছে মানে তখন উনি বৃদ্ধ, মানে যে যার কথা বলছি তখন তিনি বৃদ্ধ, তার মুখ থেকে ও ঘটনাটা শুনতে পেয়েছিল। কাজেই তিনি বৃদ্ধ মানে বহু যুগ আগের এটা ঘটনা, এটা এইটুকু বলতে পারি। তা ওই ঘুটিয়ারি শরীফের কোনো একটি বস্তি অঞ্চলে বা স্লাম অঞ্চলে একটি মেয়ে থাকতো যার নাম ছিল সবিতা। এই সবিতা একটা সময় মানে খানিকটা বাধ্য খানিকটা ভালোবাসা সেই অবস্থায় বস্তিরই একটি ছেলে বাবু বলে তাকে বিয়ে করে। তা এই যে বাবু বলে ছেলেটি দেখতে শুনতে বেশ ভালো ছিল, এবং বাবু না ওই খুব খামখেয়ালি ছিল, মাঝে মধ্যে লজেন্স পাঁপড় এগুলো নিয়ে নিয়ে ট্রেনে বিক্রি করতো, ও মানে টুকটাক যখন যা পেতো, ওকে সেফটি পিন খানিকটা, হ্যাঁ এরকম বাসন মাজার জালি টালি এগুলো নিয়ে বিক্রি করতো। তা এই সময় ওই সবিতারও মানে চরম অভাবী মেয়ে ছিল সবিতা, এবং ওর বাবা প্রচণ্ড মানে মদ্যপ ছিলেন একজন, মানে লোকটি, এবং যখন তখন মেয়ের ঘরে বাইরের লোক ঢুকিয়ে দিতেন। ইঙ্গিতটা আমি কি করছি আপনারা বুঝতে পেরে যাচ্ছেন নিশ্চয়ই। আর ছোটবেলায় মানে যখন সবিতার ওই মাত্র 14 বছর বয়স, তখন কিন্তু সবিতা তার মাকে হারায়। ছোট থেকেই দেখেছে মা লোকের বাড়িতে কাজকর্ম করতো, খাটতো 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 মানে সংসারটাকে টিকিয়ে রাখার জন্য, কারণ সবিতা তো ছোট থেকেই দেখেছে বাবা প্রচণ্ড মদ্যপ। এবারে মা যাতে মেয়েটাকে মুখে দুটো খাবার দিতে পারে, এই করে করে নিজের দিকে না তাকিয়ে খেটে 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 একটা সময় কিন্তু হঠাৎ করেই সবিতার মা মারা যায়, তখন মাত্র সবিতার বয়স 14 বছর বয়স। এই যে 14 বছর বয়স থেকে এই যে সময়টা, মানে সবিতার জীবনটাকে দুর্বিষহ করে দিয়েছিল সবিতার বাবা। তিনি কি করতেন, কোনো তো কাজকর্ম করতেন না, আশেপাশের লোকজনের কাছ থেকে কখনো অর্ধেকটা পাউরুটি, কখনো কারো রুটি বেচেছে একটা রুটি বা এক গ্রাস ভাত, এরকম করে করে খেয়ে খেয়ে কিন্তু সবিতার দিন চলতো। এবারে এই যে ভদ্রলোক, ইনি কোনো কাজকর্ম তো করতেই না, ভদ্রলোকও বলা ভুল, এই লোকটি সবিতার বাবা কোনো কাজকর্ম করতেন না, এবং কি করতেন, ওর তার কাছ থেকে দাও না গো একটু টাকা দাও না, একটু মদ খাবো, এই করে করে যাদের কাছ থেকে টাকা নিত তাদেরই কিন্তু রাত্রিবেলা মেয়ের ঘরে ঢুকিয়ে দিত। কত নির্দয় ভাবুন। এবারে সেই যে সময়টা গেছে, মানে দুর্বিষহ সময়টা, তাকে রক্ষা করতো কিন্তু এই বাবুই, কারণ সবিতার বাবার এই যে একটা স্বভাব বাবু কিন্তু জানতো।
ফলে আর বস্তি, একই বস্তিতে সবিতা আর বাবু কিন্তু সেই ছোট্ট থেকে বড় হয়ে উঠেছে, বন্ধুর মতোও ছিল। আবার বিপদে কিন্তু বাবু ঝাঁপিয়ে পড়ে কিন্তু সবিতাকে, যখনই ওর গলা পেত তখনই কিন্তু ঝাঁপিয়ে পড়ে বাবু এসে তাকে রক্ষা করত। তো এইভাবে চলতে চলতে একদিন সমস্ত ধৈর্যের বাঁধ সবিতার ছিঁড়ে যায়। তখন সবিতার মাত্র 16 বছর বয়স। একদিন হঠাৎ করেই সবিতা তার বাবাকে বলতে শোনে একটি লোককে, যে আরে বাবুকে রাস্তা থেকে সরিয়ে দে, না হলে কোনোদিনই তোরা সবিতাকে ছুঁতে পারবি না। এই কথাটা যখন সবিতা শোনে, একটা মেয়ের কাছে কতটা প্যাথেটিক এই কথাটা, তখন সে চিৎকার করে কাঁদতে কাঁদতে বাবুর কাছে যায় এবং বাবুকে পুরো ব্যাপারটা জানায়। তখনই বাবু বলে, চল সবিতা, আমরা দুজনে মিলে বিয়ে করে নিই। এরপরে কিন্তু আর এক মুহূর্ত ওরা সময় নষ্ট না করে দুজনে বিয়ে করে নেয়। এরপরে চলুন তাহলে, এটা আমি প্রথম একদম শুরুর দিকের ঘটনাটা বললাম, যে বাবুর জীবনে সবিতা কিভাবে এলো। এরপর তাহলে আমরা পরবর্তী ঘটনাটা আমি বলছি, শুনুন। এবারে বলে না, সেই টকের জ্বালায় পালিয়ে এসে তেঁতুল তলায় বাস, সবিতার ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক সেই রকম হয়ে গেল। কেন বলছি সেটা এখন বলছি। যে বিয়ের পর তো বিয়ে করে তো যাই হোক, বাবু কোনো রকমে সিঁদুর পরিয়ে সবিতাকে তো নিয়ে এসে তাদের বাড়িতে তুললো, কিন্তু সবিতার শাশুড়ি বা দুটি ননদ তারা কিন্তু সবিতাকে দুচক্ষে সহ্য করতে পারলো না। কারণ সবিতা কিছুই আনতে পারেনি নিজের সাথে করে, কিচ্ছু মানে যেটা একটা দেনা পাওনার ব্যাপার থাকে, কিছুই সে নিয়ে আসতে পারেনি। শুরুর দিকে প্রচণ্ড সবিতাকে তারা জ্বালাতো, কিন্তু পরে যখন লক্ষ্য করলো যে ছেলে যে টাকাটাই রোজগার করে আনুক না কেন, বৌমা কিন্তু পুরো টাকাটাই সংসারের পেছনে ব্যয় করে এবং সংসারে যাতে এতটুকু সুরাহা হয় সেই দিকে সবসময় সে সদা সচেষ্ট থাকে, তখন কিন্তু তাদের এই ভুল ভ্রান্তি, বৌমাকে খারাপ ভাবা, এগুলো কিন্তু আস্তে আস্তে কমতে লাগলো। তা যাই হোক, কিছুদিন সুখে শান্তিতে সংসার চলছিল, কিন্তু হঠাৎ করে বাদ সাধলো কিন্তু ঈশ্বর। কীরকম? এই বাবু ছেলেটি হঠাৎ করে এমন কিছু তার বন্ধু বান্ধব সে জুটিয়ে ফেললো, যারা কিন্তু তাকে মদ বা গাঁজা নয়, এমন কিছু মাদক তাকে সাপ্লাই করত, যে মাদকের নেশায় সে 24 ঘন্টা বুঁদ হয়ে থাকতো। এবং আস্তে আস্তে যারা এই ধরনের মাদক সেবন করে তাদের কিন্তু এগুলো কিনতেও কিন্তু টাকা লাগে। আস্তে আস্তে কিন্তু এই বাবু হয়ে উঠল পাক্কা চোর। সে কিন্তু নিজের বাড়ি থেকেও ছোটোখাটো যা তামা বা পিতলের সবিতার শাশুড়ির যা টুকটাক বাসন ছিল, বা হয়তো কেউ কোনো কোথাও একটু টাকা গুঁজে রেখেছে, এই সমস্ত জায়গা থেকে কিন্তু এগুলো নিয়ে রীতিমতো চুরি করতে লাগলো। তো এবার সবিতা, যেহেতু সবিতা ছোট থেকে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে এবং দেখেছে কষ্টটা, ও কিন্তু ধৈর্য না হারিয়ে কখনো ভালোবেসে কখনো চোটপাট করে বাবুকে অনেক করে বোঝাবার চেষ্টা করলো। কিন্তু সবিতার মতো বুঝিয়ে যায়, তার নিজের বাবার সাথে তার সাথে ঘটা নিজের বাবার যে অত্যাচারগুলো সেগুলো মনে করাবার বাবুকে চেষ্টা করে। কিন্তু বাবু যেন মনে হয় কোনো অন্য জগতের মানুষ, সে শুধু ফ্যালফ্যাল করে সবিতার দিকে তাকিয়ে থাকে। তার কিন্তু কোনো এতটুকু কিন্তু স্বভাবের পরিবর্তন দেখা যায় না। এবার সবিতা কিন্তু এই সময় প্রচণ্ড আতান্তরে পড়ে, কারণ সে কিন্তু তখন মানে তার ভরা মাস, সে পোয়াতি। হ্যাঁ, এই অবস্থায় বাবু কিন্তু এই রকম তো হয়ে গেল বাবু। যাই হোক, এরপরে আর কি করবে, দিনহীন হয়ে পড়লো, মানে সংসারের লোকেদের মানে খাওয়ার কষ্ট শুরু হতে লাগলো। এইভাবে চলতে চলতে মানে একটা নির্দিষ্ট দিনে সবিতা কিন্তু একটি পুত্র সন্তানের জন্ম দিল। এবার যখন এই পুত্র সন্তান জন্মালো, তখন শাশুড়ি তো ভীষণ খুশি, ননদরাও সবাই খুশি হলো, কিন্তু বাবুর কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই। বাবু কিন্তু শিশুটির দিকে একবার ফিরেও তাকালো না যে তার সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে। তা যাই হোক, সবিতা চোখের জল ফেলে, বিভিন্নভাবে বাবুকে বোঝাবার চেষ্টা করে, কিন্তু একটা দিন যখন দেখলো যে শাশুড়ি হাউমাউ করে কাঁদছে, বাড়িতে রান্না চাপছে না, খাবার পাচ্ছে না তারা, এবং যে ননদ দুটি উঠতি বয়সী দুটি মেয়ে, বাচ্চা বাচ্চা মেয়ে, তারা না আজ এই কাজ করব, কালকে ওই কাজে যাব, এই করা কিন্তু আস্তে আস্তে শুরু করলো। তখন সবিতার চিন্তা করলো যে না, কিছু তো একটা করতে হবে, না হলে বাচ্চা মেয়ে দুটিকে কিন্তু শেয়াল শকুনে ছিঁড়ে খাবে।
এই করতে করতে যখন বাচ্চাটি 6 মাস মতো বয়স, তখন হঠাৎ করে পাড়ার একজন দিদিভাই, যার নাম হচ্ছে মলিদি, সেই দিদির সাথে কিন্তু সবিতার দেখা হয়ে যায়। এবং মলিদিকে দেখে তো সবিতা মানে আকাশের চাঁদ হাতে পায়। সে সমস্ত বিষয়টাকে তখন ইয়েকে বলে, মানে মলিদিকে জানায় এবং বলে যে বাবু এখন আর কোনো কাজও করে না, কিচ্ছু করে না, শুধু ওই নেশার ঝোঁকে এটা ওটা চুরি করে, সেখানে দেয়, দিয়ে ওই ওষুধ খায় কি কি খায়, খেয়ে নিয়ে বাড়িতে এসে ঝিমায়, এইবার রাস্তায় কখনো পড়ে থাকে, এই হচ্ছে ওর কাজ। তখন আর ছোট্ট বাচ্চাটার কথা শুনেও মলিদির খারাপ লেগেছে। তখন মলিদি ওকে কিন্তু ওই যে আয়া সেন্টার, আপনারা অনেকেই যাদের বাড়িতে আয়া রাখতে হয়েছে কোনো না কোনো সময়, আপনারা নিশ্চয়ই জানেন যে আয়া কিন্তু চট করে পাওয়া যায় আয়া সেন্টার থেকে। সেই আয়া সেন্টারে মলিদি কিন্তু নিয়ে যায়। মলিদি নিজেও একজন আয়া, তিনি কিন্তু শহরে মানে নিয়মিত যাতায়াত করছেন, ডেলি প্যাসেঞ্জারি করতেন। তো সবিতাকে নিয়ে যায় এবং সবিতার সমস্ত ঘটনা কথাবার্তা শুনে নিয়ে তার কিছুদিন বাদ থেকেই সবিতা কিন্তু একটা কাজ পেয়ে যায় শহরে একজন মাসিমার বাড়িতে। যে মাসিমা স্ট্রোক হয়েছে তার, কিন্তু তার একটা সাইড যেহেতু প্যারালিসিস হয়ে গেছে, তাকে দেখভাল বা টেক কেয়ারের জন্য তাকে নিয়ে যাওয়া হয়। এখন এই মাসিমা কিন্তু খুব ভালোবাসতো কিন্তু ইয়েকে, সবিতাকে খুব ভালোবাসতো। হ্যাঁ, এবং মানে উনি হয়তো চলৎ শক্তি রহিত ছিলেন, কিন্তু উনি টুকটাক টুকটাক করে কিন্তু ওকে ভালো একটু খাবার দেওয়া বা ওকে হয়তো এই ঠান্ডার সময় একটা চাদর দেওয়া, এগুলো কিন্তু করতেন। আর ওর সবিতার শাশুড়ি মাও কিন্তু খুব খুশি হয়েছিলেন যে ছেলে যাই হোক, কিন্তু বৌমা তো সংসারের হালটা ধরেছে। আর তিনিও বলেছিলেন যে তুমি যাও সবিতা, তুমি চিন্তা করো না বৌমা, আমি বুক দিয়ে কিন্তু তোমার ছেলেকে আগলে রাখবো। তা সবিতার তো নতুন জীবন শুরু হয়ে গেল। এই ট্রেনে ডেলি প্যাসেঞ্জারি করা, অনেক ভোর ভোর ও বেরিয়ে যেত এবং ফিরতে কিন্তু ওই সন্ধে রাত রাত টাইপের, মানে ওই 6:30 7টার মধ্যে, 7:30টার মধ্যে বাড়ি চলে আসতো। তা এরকমই একটা দিনের কথা, সেদিন কিন্তু সকাল থেকে ওয়েদার ভীষণ খারাপ। তা শাশুড়ি মা বললেন যে তুমি কি আজকে বেরোবে বৌমা, তুমি আজ বেরোবে? তখন বললো যে হ্যাঁ মা, আমাকে তো বেরোতেই হবে। তা যাই হোক বলেছে খুব সাবধানে যেও, হ্যাঁ এত বৃষ্টি হচ্ছে, এই সেই বলে তো ও যাই হোক সবিতা পৌঁছে গেছে। এবার ওই দিন কিন্তু মাসিমার সাংঘাতিক শরীর খারাপ হয়, সাংঘাতিক, স্ট্রোকের পেশেন্ট তো, এত সাংঘাতিক শরীর খারাপ হয় যে সবিতার কিন্তু ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যায়। তা ও ভাবছে যে আজকে লেডিসে উঠবো কি, কেউ তো, কাউকে তো পাবোও না, কিছু না, কি করবো এইসব ভাবছে। হঠাৎ করে স্টেশনে কিন্তু ওই মলিদির সাথে দেখা হয়ে যায়। তা মলিদি বলে যে চল না আমরা লেডিসেই উঠবো, কোনো হবে না, আমরা দুজনে মিলে গল্প করতে করতে চলে যাবো, নয় ফাঁকাই তো থাকবে, আর কি আমাদের কাছে কি বা আছে। তা ও আর মলিদি মিলে ওই লেডিস কম্পার্টমেন্টে ওঠে। তার কি গুটি কয় প্যাসেঞ্জার ছিল তখনও। এবার যখন ঘুটিয়ারির আগের স্টপেজ আসে, তখন কিন্তু প্রচুর প্যাসেঞ্জার নাকি মহিলারা, মানে যারা 2-4 জন, প্রচুর বলবো না, যারা 2-4 জন ছিল তারা নেমে পড়ে। এবারে নেমে পড়ার পর ও আর মলিদি খালি ওই ট্রেনটির মধ্যে থেকে যায়। এবার ঘুটিয়ারিতে যখন ট্রেন ঢুকবো ঢুকবো করছে, হঠাৎ করে কিন্তু সবিতার নজর পড়ে যে বাঙ্কে, এই যে লোকাল ট্রেনের যে বাঙ্কের ওপর আমরা বিভিন্ন ব্যাগ ট্যাগ এই সমস্ত জিনিসপত্র রাখি, ওই বাঙ্কের ওপরে একটা খুব সুদৃশ্য একটি ব্যাগ পড়ে আছে এবং ঢাউস বড় একখানা ব্যাগ পড়ে আছে। তা ও কিন্তু কোনো কথা না বলে উঠে ওই ব্যাগটিকে নেওয়ার জন্য হাত বাড়ায়। আর মলিদি কিন্তু তৎক্ষণাৎ নিষেধ করে যে এই ব্যাগ নিস না, কান্নাকার ব্যাগ নিস না। তা কিন্তু ও কিন্তু কোনো ভ্রুক্ষেপ করেনি, কথা শোনেনি, ও কিন্তু ওই ব্যাগটি নেওয়ার জন্য হাত বাড়ায় এবং ব্যাগটিকে এক টানে নিচে নামিয়ে ও মানে ট্রেন থেকে নেমে মলিদির বাড়ির দিকে, ওর বাড়ির দিকে রওনা দেয়। এবার চুপি চুপি সবার আড়ালে ব্যাগটিকে সে লুকিয়ে রেখেছে এবং রাত্রিবেলা যখন সবাই ঘুমিয়ে পড়েছে, তখন নিজের ঘরে গিয়ে, হ্যাঁ, পরম মমতায় ব্যাগটিকে গায়ে হাত বোলায় এবং মনে মনে ভাবে যে ব্যাগটি মানে যেন আমাকে আকর্ষণ করলো, যে হ্যাঁ মলিদি তো না করলো, কিন্তু ব্যাগটিকে মানে ও নিজেও চিন্তা করছে যে আমি ছেড়ে থাকতে পারছিলাম না। এটা পরেও মলিদিকে বলেছিল যে তুমি না করেছো, কিন্তু ওই ব্যাগটা যেন আমায় টানছিল। এবার ব্যাগটা খুলে ও পুরো হাঁ হয়ে যায়। প্রথম কথা, ব্যাগটি হচ্ছে একটি নতুন ব্যাগ, তার মধ্যে
5-6খানা বেশ দামি শাড়ি রাখা, যেগুলো কিন্তু সদ্য নতুন কেনা শাড়ি। তার মধ্যে ছিল 5,000 টাকা আর একটা শুদ্ধ মানে সুন্দর দেখতে ছোট্টর মধ্যে কানের দুল। তা ও তো ভীষণ অভাবী এবং গরিব ঘরের মেয়ে। ও ভাবে আমি তো চুরি করিনি, কারো ব্যাগ কেউ ফেলে গেছিল, আর এত রাত্রে কে আর ব্যাগ নেবে, আর কোথায় কি হবে, থাকে আমি ব্যাগটা পেয়েছি। ও খুব খুশি হয়ে যায়, মানে খুব যত্নে ওই 5,000 টাকার উপর হাত বোলাতে থাকে যে এতগুলো টাকা একবারে পেয়ে যাওয়া এরকম একটা পরিবারের পক্ষে। আর কানের দুলটা পট করে খুলে নিয়ে কানে পরে নেয়। আর পরদিন ভোরবেলা কিন্তু মলিদি তো যথারীতি কাজে বেরিয়েছে, সে কিন্তু সবিতাকে দেখতে পায় না। উল্টে একটা অদ্ভুত খবর পায় যে গত দিনের রাত্রিবেলা একটি মহিলা ওই রেল লাইনে কাটা পড়েছে। হ্যাঁ, এইটা কিন্তু ও শুনতে পায়। তোর মনটাও কিরম খারাপ হয়ে যায় যে আজকে একে সবিতার সাথেও দেখা হলো না, আবার এরকম একটা শুনছি। তা যাই হোক, এরপরে পরের দিনকে কিন্তু সবিতার সাথে আবার দেখা হয়। কিন্তু এইবার কিন্তু মলিদির অবাক হওয়ার পালা। এক রাত্রের মধ্যে যেন মনে হচ্ছে সবিতা খুব বিধ্বস্ত, সবিতার যেন মানে ওপর দিয়ে যেন একটা ঝড় বয়ে গেছে। মলিদি জিজ্ঞাসাও করে যে কি হয়েছে তোর সবিতা, তখন বলেছে না কই কিছু হয়নি তো। আর অদ্ভুত হয়ে যায় মলিদি আরেকটা ব্যাপার, যে অন্য দিন যেমন খুব মানে একসঙ্গে মিশে যাওয়া আসা, কথা গল্প করা, এক জায়গা থেকেই যেহেতু দুজনে উঠছে, যে আন্তরিকতাটা থাকে সবিতার মধ্যে যত দিন যেমন যেমন এগোতে থাকে, সেই আন্তরিকতা যেন আস্তে আস্তে কমতে থাকে। মলিদি হয়তো উঠলো, এই সবিতা এদিকে আয়, মানে না আমি এখানে ঠিক আছি তুমি ওদিকে বসো, এরকম ব্যাপারটা চলতে থাকে। এর মধ্যে একটা অদ্ভুত ঘটনা ঘটে যায়, যেটা পরে মলিদি জেনেছিলেন। সেটা হচ্ছে যে ওর যে বাচ্চাটা 6 মাসের বাচ্চাটা, এবারে বাবু কি ছিল, বাবু একদিন আসতো বাড়িতে ফিরতো, 2-4 দিন আবার কোথাও পড়ে থাকতো, এরকম ব্যাপারটা চলতো। আর ও যেহেতু ছোট্ট বাচ্চাটা ছিল, ও কিন্তু ওর আজকে এক ননদকে নিয়ে এসো তো, কালকে আরেকজনকে নিয়ে এসো তো। তা একদিন রাত্রিবেলা বিকট চিৎকারে মাঝরাত্রে ঘুম ভেঙে যায়। চিৎকারটা করে হচ্ছে ওর সেই ননদ। এবার তো ওর শাশুড়ি ছুটে আসে, আরেক ননদ ছুটে আসে, কারণ বাড়িতে যেহেতু কোনো বেটা ছেলে ছিল না ওই মুহূর্তে। ছুটে এসে বলে কি হয়েছে কি হয়েছে। তখন এসে সবাই দেখে যে সবিতা অজ্ঞান হয়ে বিছনার মধ্যে পড়ে গেছে। আর সবিতার বাচ্চার সেই 6 মাসের শিশুটির মানে এই যে জায়গাটা, এই জায়গাটা পুরো দাঁতের বাইট, এরম এরম করে বাইট। ফলে কি বাচ্চাটা তুমুল চিৎকার করেছে, কেঁদেছে। তাই দেখে তো ননদের যখন ঘুম ভেঙে গেছে, ও পরিষ্কার দেখেছে বৌদি কিন্তু বাচ্চাটাকে কোলে নিয়ে ওর একটা হাত এরকম ভাবে নিয়ে দাঁত দিয়ে চিবাচ্ছে। এবার অজ্ঞান হয়ে পড়ে গেছে। এবারে শাশুড়ি তো এসে ওকে ধমক ধমক দিচ্ছে, যা কি বলছিস তুই, বৌমা এরম করতে পারে। বলছে তুমি মা অজ্ঞান হয়ে গেছে তো, তুমি বৌদির একটু তো হাঁ করে রয়েছে, তুমি ভালো করে দাঁতগুলো দেখো, দেখো তুমি রক্ত দেখতে পাবে। আমি পরিষ্কার দেখছি যে বৌদি কিন্তু ওই বাচ্চাটা নিজের বাচ্চার হাতটা ধরে মানে চিবাচ্ছে। মানে ভাবতে পারেন কতটা সাংঘাতিক একটা ব্যাপার। আচ্ছা, তা সেই রাত্রে শাশুড়িও একটু অবাক হয়ে যায় যে এ কি ব্যাপার হচ্ছে। এবারে পাড়া প্রতিবেশী কাউকে বলতেও তিনি লজ্জা পাচ্ছে, যে সবাই তো এক কথায় বলবে তোমার বৌমা ডাইনি হয়ে গেছে বা তাকে ভূতে ধরেছে। মানুষের এই যে ব্যাপারগুলো থাকে, যে যাও বা ও রোজগার করে কিছু আনছিল সেটাও বন্ধ হয়ে যাবে। উনি ওনার স্বার্থের কথা চিন্তা করেই পরদিন যখন বৌমাকে জিজ্ঞাসা করে, তখন বৌমা বলে কি বলছেন আপনি, আমি এরকম কেন করব, আমার নিজের বাচ্চাকে আমি এরভাবে কামড়ে খাবো। তো যাই হোক, বাচ্চাটাকে তো অনেক কষ্ট করে ওই বিভিন্ন ওষুধপত্র দিয়ে ডাক্তারের কাছে নিয়ে টিকে কোনোভাবে ভুজুং বাজুং দিয়ে ব্যাপারটা চাপা দেওয়া হয়। এরপরে ও তো আবার ওই ডেলি প্যাসেঞ্জারি করছে, এই করছে সেই করছে, করতে করতে একদিন মলি কিন্তু সেন্টারে গেছে। হ্যাঁ, মলি সেন্টারে গেছে, তখন কিন্তু শুনছে ওখানে গিয়ে যে সবিতা বলছে যে সবিতাকেও আজ 2-1 দিন ট্রেনে দেখতে পাচ্ছি না, মানে মলি সেন্টারে গিয়ে গল্প করছে। তখন বলছে যে না না, ওই বাড়ি থেকে তো সবিতার কাজটা চলে গেছে। বলছে কেন চলে গেছে। বলছে ওই যে বৃদ্ধা মাসিমা, তার শরীরের বিভিন্ন জায়গায় কালো কালো কালশিটে এবং দাঁতের দাগ পাওয়া যাচ্ছে।
এরকম হচ্ছে। তখন এরা প্রথম প্রথম জিজ্ঞাসা করেছে যে কি করে এটা হচ্ছে, তখন বলছে যে না আমি তো জানি না কেন হচ্ছে বা কি বৃত্তান্ত। আর অদ্ভুত ব্যাপার, ওই ভদ্রমহিলা তো পুরো, ওনার তো ব্রেন স্ট্রোক হয়েছে ঠিক কথা, কিন্তু উনি কিন্তু সবাইকে চিনতে পারেন, কথাবার্তা বলতে পারেন। ওনাকে যখনই কেউ জিজ্ঞাসা করছে যে কি হয়েছে, তখন কিন্তু উনি বলছেন যে আমার যে কি হয় আমি জানি না, মাঝে মধ্যেই না আমি ঘুমিয়ে পড়ি কিরকম, আর তারপরেই উঠে দেখি যে হাতে গায়ে বিভিন্ন জায়গায় যন্ত্রণা, ব্যথা, আর তারপরে কালো হয়ে ওখানটা কয়েকটা দাঁতের যেন দাগ পড়ে যায়, এরকম হচ্ছে। তো ওদের কিরকম একটা ওদের মধ্যে মানে ব্যাপারটা খটকা লেগেছে পেশেন্ট পার্টির। এবং সবিতা যেন কিরকম অন্যমনস্ক, হ্যাঁ, আগে যেমন কথা বললে কথা বলতো, হাসি খুশি প্রাণবন্ত মেয়েটা কেমন যেন হয়ে গেছে। হ্যাঁ, এই সব চিন্তাভাবনা করে ওরা কিন্তু কয়েকটা দিন ছাড়িয়ে দিয়েছে। এরপরে বাড়িতে কিন্তু অশরীরীর যে উপস্থিতি, এটা কিন্তু বাড়ির লোক আস্তে আস্তে ফিল করে। সবিতার সাথে ওই মেয়েগুলো কেউ শুতে চায় না, শাশুড়ি বাচ্চাটা সবিতার কাছে দেয় না, সবিতাকে ওই যে ঘরে কাজ চলে যাওয়ার পর সবিতা নিজের ঘরেই ম্যাক্সিমাম সময় ঢুকে থাকে, ওইখানে যেন মনে হয় কারোর সাথেও ফিসফিস ফিসফিস করে কথা বলছে। হ্যাঁ, বাড়িতে সবাই শুয়ে পড়ার পর ঠিক মনে হয় কেউ যেন, কোনো মহিলা যেন হেঁটে বেড়াচ্ছে। এইরকম বিভিন্ন কিন্তু অ্যাক্টিভিটি শুরু হয়ে যায়। এই চলতে চলতে অদ্ভুতভাবে একদিন ওই শাশুড়ির নজর পড়ে ওই ব্যাগটির ওপর। তা শাশুড়ি বলে বৌমা এই ব্যাগটি কোথায় পেলে, বলে শাশুড়ি যখন ওই ব্যাগটি নিতে যাবে, তখনই হঠাৎ করে শাশুড়ি দেখে যে তার সামনে সবিতা না, একজন অন্য মহিলা দাঁড়িয়ে আছে, এবং পুরো আঙুল তুলে বলছে খবরদার ওই ব্যাগে হাত দিবি না, ওই ব্যাগ তুই ছুবি না। এটা দেখে তো শাশুড়ি প্রচণ্ড ভয় পেয়ে যায়, এবং তখন কিন্তু ওই বস্তি অঞ্চলের মানে ওই ওই জায়গাকার সবাইকে কিন্তু তিনি জানাতে বাধ্য হন। এবার তো মানে সবাই ব্যাপারটা জেনে গেছে। হ্যাঁ, ভালো একজন ওঝাকে নিয়ে আসার পরিকল্পনা তারা করছে, যে কারণ ওই তো বললাম বস্তি অঞ্চলে তাদের মন মানসিকতা হচ্ছে যে হ্যাঁ ভূতে ধরেছে, ওঝা আনতে হবে। ওঝাকে নিয়ে আসা হবে, সমস্ত কথাবার্তা ফাইনাল হয়ে গেছে। এবার ওই বস্তির পাশে বিরাট একটা বড় পুকুর ছিল। একদিন হঠাৎ করে দেখা গেল ভোরবেলা উঠে সবিতা কিন্তু ওই পুকুরের জলের মধ্যে ডুবে, মানে কখন ডুবে গেছে রাত্রিবেলা কেউ জানে না, সকালবেলা তার পুরো ফুলে যাওয়া শরীরটা নিথর জলের মধ্যে ভেসে উঠেছে। হ্যাঁ, এরপরে ভালো মতো এই যে মলিদি তো পুরো ব্যাপারটা শুনতে পায়, এবং যেহেতু কাছাকাছি উনিও থাকতেন, ব্যাপারটা পুরো রটে যায়। এবং পরে কিন্তু মলিদি দুটো ব্যাপারকে রিলেট করতে পারেন, যে যেদিনকে সবিতা আর মলিদি দুজনে মিলে আসছিলেন, ওই যে ঢাউস ব্যাগটি পড়েছিল, এবং পরে জানা যায় তারা যে ট্রেনে আসছিলেন সেই ট্রেনেই থেকে ওই যে প্যাসেঞ্জারগুলো আমি বলেছি যে ঘুটিয়ারির আগের স্টেশনে যে কজন প্যাসেঞ্জার ছিল মহিলারা, তারা নেবে যায়, তাদের মধ্যে একজন কিন্তু ওই ব্যাগটি কিন্তু তার ছিল। এবং ওই ভদ্রমহিলা যিনি আর কি নেবে পড়েন, এবার তিনি কি করেন, যে ওই ট্রেনটা বেরিয়ে যাচ্ছে, মনে পড়েছে অতগুলো টাকা, অত ভালো শাড়িগুলো গয়নার কথা মনে পড়াতে উনি পাগলের মতো কিন্তু যে লাইনে ট্রেন যাচ্ছে অপোজিট লাইনে ছুটতে ছুটতে উল্টো দিকে লাইন দিয়ে ট্রেন এসে তাকে পিষে দেয়, এবং ওই ব্যাগটি কিন্তু নিয়ে চলে আসে সবিতা। ফলে কি হচ্ছে, পুরো সবিতার ওপর ওই যে ভদ্রমহিলা, তার পুরো যে একটা গ্রাজ, যে এইগুলো আমার সব নিয়ে নিল, নিয়ে চলে আসলো, হ্যাঁ, কানে দুলটাও পরে ফেলেছিল, এর থেকেই হয়তো পরবর্তী সময় সবিতাকে বাধ্য করেছিল ওইভাবে পুকুরে নিয়ে গিয়ে ডুবিয়ে মারতে। হ্যাঁ, নাইলে আজকে থেকে তো বাবু নেশা, এই সমস্ত ওগুলো যে ওষুধপত্র খাওয়া, সেটা তো আজকে থেকে কদিন ধরেই করছিল তা তো নয়, সে তো বরাবরই করছে। তাহলে সবিতা একটা কাজ চলে গেছে তো কি হয়েছে, আবার সে কাজ পেতে পারতো। সে ডুবেই বা এইভাবে যাবে কি করে, আর মারাই বা কি করে যাবে, যার অতটুকু শিশু ছিল। আর ওই যে দাঁতের যে কামড়ানোর দাগগুলো, যখন যখন সবিতার ওপর এই আত্মার মানে ভর হতো বা উপস্থিতি আসতো, মানে যাই বলুন না কেন, আত্মা যখন তার ওপর প্রকট হতো, তখনই হয়তো সবিতা এই ধরনের পাশবিক কাজগুলো করতো।
যাই হোক বন্ধুরা, আর এই যে মলিদি যার কথা বললাম, সেই যে চন্দ্রাকে না করেছিল যে খবরদার ভুলেও কিন্তু তুমি ওখানে হাত দিতে পারবে না, এই মলিদিই কিন্তু সেই মলিদি। এবং পরবর্তী সময় কিন্তু কোনো একদিন ওই রুটে যাওয়ার সময় চন্দ্রাকে তিনি কিন্তু এই ঘটনাটি শেয়ার করেছিলেন। যাই হোক বন্ধুরা, আজকের ঘটনা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, যে আমরা আমাদের না জানা থেকে কত বিপদ ডেকে আনি এবং কত রকম ভুল কাজ করে ফেলি। হ্যাঁ, আমি একটা ব্যাগ বা ছাতা, আমি এরকম দীর্ঘদিন ট্রেনে জার্নি করেছি, আমি দেখেছি অনেক মানুষই পেলে সেটা কিন্তু নিয়ে চলে যান, কিন্তু এর থেকে যে কত বড় বিপদ আসতে পারে, হ্যাঁ, সেটা কিন্তু আমরা কেউ খতিয়ে দেখি না। হ্যাঁ, একটা সুন্দর জিনিস পড়ে আছে, কেউ নেই তার দাবিদার, আমরা চট করে কিন্তু সেটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে বেরিয়ে চলে আসি, কিন্তু এর থেকে অনেক বড় বড় বিপদ হতে পারে। আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আজকের ঘটনাটা কেমন লাগলো জানাবেন। আর পুরনো বন্ধুরা যারা রয়েছেন, রোজ যে কথাটা বলি, প্লিজ দয়া করে যদি চ্যানেলটা ভালো লেগে থাকে একটু ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমায় শুনবেন তাদের মূল্যবান সময় নষ্ট করে। যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই কিন্তু একটা লাইক করে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে গিয়ে অল প্রেস করবেন, তাতে আমি যে কোনো সময় ভিডিও পোস্ট করি না কেন তার নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। আর কি বলবো, সবাই খুব খুব ভালো থাকবেন। ও হ্যাঁ বন্ধুরা, স্টক কমছে, আগের দিনও বলেছি আজও বলছি, আপনাদের জীবনে ঘটা বা আপনাদের কারো মুখ থেকে, কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মুখ থেকে শোনা যদি কোনো ঘটনা থাকে, দয়া করে একটু শেয়ার করবেন। আমার ইমেল আইডি দেওয়া থাকে, সেখানে একটুখানি আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি পরবর্তীতে ফোন নাম্বার আপনাদেরকে দিয়ে দেব। আর কি বলবো, সবাই খুব খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে। নমস্কার।